নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, আজকে পার্ট অফ স্পিচের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমি শেখাবো নাউন। নাউনটাকে অনেকেই অ্যাভয়েড করে চলে যাও সহজ বলে, কিন্তু না, এতটাই সহজ না। দেখে নাও ভালো করে নাউন জিনিস কি, পুরো ডিটেলসে নাউনের ব্যবহার সব কিছু আজকের আলোচনা হবে এবং আলোচনার শেষে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, সেগুলো সলভ করে জানাতে পারো। আমি পরবর্তী ভিডিওতে আমি তার অ্যান্সার তো বলে দেবো, তোমরা করে নেবে খাতায় বাড়িতে এবং মিলিয়ে নেবে। আমি পরবর্তী ক্লাসে আমি অবশ্যই এটা মিলিয়ে নেব। তো ফার্স্টে আমি বলছি যে নাউন কি, দেখে নাও ভালো করে, একদম সহজ সরল সংজ্ঞা। যে নোটসটা তৈরি করেছি সেই নোটসটা দিয়ে সম্পূর্ণ জ্ঞান তোমরা পেয়ে যাবে নাউনের ওপরে। তো নাউন দেখো, এ নাউন ইজ এ ওয়ার্ড দ্যাট রিপ্রেজেন্টস এ পারসন, প্লেস, থিঙ্ক অর আইডিয়া। সহজ কথায় যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। এবার দেখো পার্সন হিসাবে যদি দেখি, রহিম, টিচার, বয়, ডক্টর, এরকম নাম। তো প্লেসে কলকাতা, স্কুল, মার্কেট, কান্ট্রি। থিঙ্ক জিনিসপত্র, পেন, বুক, চেয়ার, কম্পিউটার, ওয়াটার। এইবার এই জিনিসটা দেখো, আইডিয়া, কোয়ালিটি, ফিলিং। মানুষের যে ফিলিং হয়, তারপরে কোয়ালিটি, মানুষের যে কোয়ালিটি, সেই নিয়েও একটা দেখো নাউন সেই প্রকার। অনেস্টি, লাভ, ব্রেভারি, অ্যাঙ্গার, এইগুলোও এক প্রকার নাউন। তো দেখো নাউনের প্রকারভেদ, ছোটখাটো বিষয় থেকে আমি আলোচনা করছি। নাউন কাকে বলা হলো, তার এক্সাম্পল দেওয়া হলো এবং এরপরে নাউনের প্রকারভেদ, তারপরে আরও অ্যাডভান্স লেভেলে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো নাউনের প্রকারভেদ দেখো, নাউনকে দুটি ভাগে ভাগ করা যায়, কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কংক্রিট নাউন হচ্ছে যে নাউনগুলোর বাস্তব বা শারীরিক অস্তিত্ব আছে, অর্থাৎ যাদের দেখা যায়, স্পর্শ করা যায়, সেটা হচ্ছে কংক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনগুলোর শারীরিক অস্তিত্ব নেই, অর্থাৎ এদের দেখা বা ছোঁয়া যায় না, শুধু অনুভব বা কল্পনা করা যায়, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার দেখো, এবার কংক্রিট নাউনকে চারটি ভাগে ভাগ করা যায়, সব মিলিয়ে আমরা নাউনের পাঁচটি প্রধান প্রকারভেদ পাই। তো এই কংক্রিট নাউন, ভালো করে দেখো, কংক্রিট নাউন মানে শারীরিক অস্তিত্ব আছে যাদের, সেই হিসেবে এবার বুঝতে পারবে ব্যাপারটা কি। প্রপার নাউন, নামবাচক বিশেষ্য, কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা প্রতিষ্ঠানের নামকে প্রপার নাউন বলা হয়। এটা কিন্তু কংক্রিট নাউনেরই একটা অংশ। যেমন বৈশিষ্ট্য, প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হয়। বৈশিষ্ট্য, এটা প্রপার নাউনের বৈশিষ্ট্য। আমি কি বললাম, কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান বা প্রতিষ্ঠানের নামকে প্রপার নাউন বলে। যেমন আমার নাম প্রসেনজিৎ রায়চৌধুরী, আমি যখন লিখি আমার নামের প্রথম অক্ষর আমি ক্যাপিটাল লেটার দিই। এবং আমাদের দেশের নাম ইন্ডিয়া যখন আমরা লিখবো, তখন আমরা কি লিখবো, ইন্ডিয়া ক্যাপিটাল, প্রথম অক্ষর আই, সেটা ক্যাপিটাল লেটারে আমরা লিখে থাকি। তো প্রপার নাউনের এটা একটা বৈশিষ্ট্য যে এটা ক্যাপিটাল লেটারেই হবে স্টার্টিংটা, বাকিটা যেমন হয় স্মল লেটারে লিখবে। তো প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটারে হবে। যেমন পার্সন হিসেবে রাম, শেক্সপিয়ার, ঠিক আছে, সুমাইয়া, এই বিভিন্ন নাম। তো রামের দেখো আর বড় হাতের রয়েছে ক্যাপিটাল লেটারে, এস বড় হাতের, এখানেও এস বড় হাতের। প্লেসের নামেও কলকাতা, যেহেতু কংক্রিট যে নাউন আছে তার মধ্যে প্লেস, যে কোনো বস্তু, ব্যক্তি, বস্তু এবং প্রতিষ্ঠানের নাম পড়ে কংক্রিট নাউনের মধ্যে। কংক্রিট নাউনের একটা পার্ট হচ্ছে প্রপার নাউন। তো প্রপার নাউনেও তা এগুলো রয়েছে, নামগুলো রয়েছে, তাদের প্রথম অক্ষর অবশ্যই বড় হাতের হবে। এরপর হচ্ছে জাতিবাচক, এখানে দেখো নির্দিষ্ট ব্যক্তির নাম রয়েছে, জায়গার নাম রয়েছে, নির্দিষ্ট ইনস্টিটিউশনের নাম রয়েছে, নির্দিষ্ট মাসের নাম রয়েছে। এবার আসি কমন নাউন, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানকে না বুঝিয়ে এক জাতীয় সকল সাধারণভাবে বোঝানো হয়। দেখো ভালো করে, রাম ইজ এ বয়, এখানে দেখো রাম কি আছে, রাম হচ্ছে প্রপার নাউন, একটা নির্দিষ্ট ব্যক্তির নাম হচ্ছে রাম, কিন্তু রাম হচ্ছে একটা বয়। এখানে বয় কি হবে, বয় হবে কমন নাউন। অনেক ছেলেকে একত্রিত করা হচ্ছে, যে অনেক ছেলে হচ্ছে, সেই ছেলে ক্যাটাগরিটাই হচ্ছে কমন নাউন।
রাম একজন ছেলে, শ্যাম একজন ছেলে, তো দুজনেই ছেলে, তাহলে মেন ক্যাটাগরি তাদের কি রয়েছে? ছেলে রয়েছে, বয় রয়েছে। তাহলে বয় হচ্ছে কমন নাউন, দুজনের মধ্যেই দেখো কমন কি রয়েছে? তারা ছেলে। একটা কমিউনিটি বোঝাচ্ছে, একটা কমন জিনিস বোঝাচ্ছে, সেটা হচ্ছে কমন নাউন। কমন নাউনের ভেতরের জিনিসগুলো হচ্ছে প্রপার নাউন। যেমন একটা স্কুল আছে, ছেলেদের স্কুল রয়েছে, বা একটা বালিকা বিদ্যালয় রয়েছে। এবার আমরা যদি বলি যে বালিকাদের ডাকো, আমার একটা ধরো আমার বোন পড়ে স্কুলে, তাকে আমি ডাকতে, আমি তাহলে কি বলবো? বালিকাটাকে ডাকো, এটা তো বলবো না। বা আমার ভাই পড়ছে কোনো ছেলেদের স্কুলে, তা আমি বলবো এই বালকটাকে ডাকো, আমি তখন তার নাম ধরে ডাকবো। টোটাল কমিউনিটিটা কি হচ্ছে? বালক, যেটা হচ্ছে কমন নাউন। প্রত্যেকেই বালক রয়েছে, বালিকা স্কুলে রয়েছে, বালিকা বিদ্যালয়ে প্রত্যেকেই বালিকা রয়েছে, বালিকাটা কমন রয়েছে, সেটা হচ্ছে কমন নাউন। এবং তার মধ্যে যারা যারা পড়ছে, যাদের নির্দিষ্ট একজনকে যদি আমি ডাকি, ধরো সুস্মিতা, তাকে ডাকলাম, বা স্নেহা, তাকে ডাকলাম, তাহলে এইরা হচ্ছে প্রপার নাম, এক্সাক্ট কোনো একটা ব্যক্তির নাম বা বস্তুর নাম, সেটাই হচ্ছে প্রপার এই কমন প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে টোটাল কমিউনিটি তুমি বোঝাচ্ছে। দেখো কমন নাউন, কারণ এটি যে কোনো বালককে বোঝাতে পারে। বয় হচ্ছে যে কোনো বালককে বোঝাতে পারে, এবং বয়ের মধ্যে একজনকে আমি খুঁজছি, সেটা হচ্ছে রাম, সেটা হচ্ছে প্রপার নাউন, এক্সাক্ট যাকে আমি খুঁজছি। ঠিক আছে? কলকাতা ইজ এ বিগ সিটি। এবার সিটি হলো একটা কমন নাউন, অনেক সিটি রয়েছে, তার মধ্যে কলকাতা ইজ এ বিগ সিটি। কলকাতা একটা নির্দিষ্ট সিটির নাম বলা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন, একটা প্রপার সিটির নাম বলা হচ্ছে। আর সিটি একটা গ্রুপ, একটা সব সিটির গ্রুপ ধরো, সেটা হচ্ছে কমন নাউন। অন্যান্য উদাহরণ দেখো, রিভার, কান্ট্রি, স্টুডেন্ট, টিচার, বুক, ফোন, এগুলো সবকটাই কিন্তু কমন নাউন। রিভার একটা কমন নাউন, যদি আমরা গঙ্গার কথা উল্লেখ করি সেটা হয়ে যাবে আবার প্রপার, এরকম ব্যাপার। কান্ট্রি একটা কমন নাউন, ইন্ডিয়া, ইউএসএ, এটা একটা হচ্ছে প্রপার, এক্সাক্ট বলা হচ্ছে। এরপরে আসি কালেকটিভ বা সমষ্টিবাচক বিশেষ্য। ভালো করে পড়বে, ভুল কিন্তু এখানে হয়, আমি বোঝাবো যখন আমরা ভুল কিভাবে এরর কারেকশন শেখাবো, এই ভিডিওতেই শেখাবো, তখন বুঝবে যে এগুলো কেন সংজ্ঞাগুলো আমি বলছি। তো যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে একটি একক ইউনিট হিসাবে বোঝানো হয়, তাকে কালেকটিভ নাউন বলে। দেখো আর্মি হচ্ছে সৈন্যদের সমষ্টি, এই যে সমষ্টি বোঝাচ্ছে, সৈন্যদের সমষ্টি। দেখো এখানে বলা হচ্ছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, তাহলে ব্যক্তির সমষ্টি আর্মি, টিম হতে পারে খেলোয়াড়দের সমষ্টি, ক্লাস ছাত্রছাত্রীদের সমষ্টি, ফ্লক একই জাতীয় পাখির ঝাঁক বা পাখির সমষ্টি, এরকম অনেক কিছু হতে পারে। তো এইগুলো হচ্ছে আমাদের কালেকটিভ নাউনের উদাহরণ। নেক্সট আমরা আসছি মেটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। ভালো করে বুঝবে, যে নাউন দ্বারা এমন কোনো বস্তুকে বোঝানো হয় যা অন্য জিনিস তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত হয় এবং যা গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, তাকে মেটেরিয়াল নাউন বলে। তা আমরা উদাহরণ বা বৈশিষ্ট্য আসি। সাধারণত মেটেরিয়াল নাউনের আগে এ অথবা এন বসে না, ঠিক আছে? এর প্লুরাল ফর্ম হয় না। মনে রাখবে, মেটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য সাধারণত প্লুরাল ফর্ম হয় না, এটা মুখস্থ করে নেবে। দেখো, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি সোনা দিয়ে তৈরি। দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটি কাঠ দিয়ে তৈরি। এছাড়া উদাহরণ জল রয়েছে, মিল্ক রয়েছে, আয়রন, সিলভার, এগুলো প্রত্যেকটাই মেটেরিয়াল নাউনের উদাহরণ। এরপরে আমরা আসি অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বা ভাববাচক বিশেষ্য। এতক্ষণ আমরা কংক্রিট নাউনের যে পার্টগুলো রয়েছে সেগুলো বলে দিচ্ছি, এবার পরের পার্ট রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সেটা আমরা এখন বলছি। দেখো এখানে বলছে গুণবাচক বা ভাববাচক, এক্ষেত্রে নাম নয় কারোর। দেখো ভালো করে, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ, অবস্থা, কাজ ও ভাবনার নাম বোঝানো হয়, তাকে
দেখা বা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। কংক্রিট নাউন কি? দেখা ছোঁয়া যাবে, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা ছোঁয়া যাবে না, এটা একটা ভাবনা। দেখো কোয়ালিটি, কোয়ালিটি রয়েছে কি কি মানুষের? অনেস্টি রয়েছে, কাইন্ডনেস রয়েছে, ব্রেভেরি রয়েছে, বিউটি রয়েছে, এগুলো মানুষের গুণ, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। স্টেট অবস্থা, চাইল্ডহুড, প্রভার্টি, ইউথ, ফ্রিডম, এগুলো হচ্ছে অবস্থাবাচক নাউন। অবস্থা এটাও অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। কার্ড দেখা যাচ্ছে যে লাফটার, মুভমেন্ট, জাজমেন্ট, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আইডিয়ার মধ্যে রয়েছে ধারণা, লাভ, ফ্রেন্ডশিপ, অ্যাঙ্গার, নলেজ, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, উই শুড শো কাইন্ডনেস টু অ্যানিমালস, এটা একটা এক্সাম্পল দিলাম। এইবার দেখো আরেকটা পদ্ধতি হয়েছে গণনার ভিত্তিতে নাউন কত প্রকার সেটা জেনে নাও তোমরা এবার। এটি নাউনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাজন। গণনার ভিত্তিতে কাউন্টেবল, আনকাউন্টেবল, এই নাউনগুলো তোমাদের এখন শেখাচ্ছি। তো কাউন্টেবল নাউনে চলে আসি আমরা। গণনাযোগ্য বিশেষ্য, যে নাউনগুলোকে গণনা করা যায় তাদের কাউন্টেবল নাউন বলে। এদের সিঙ্গুলার এবং প্লুরাল উভয় রূপই আছে, ভালো করে এটা দেখবে, এটা হচ্ছে মেন পয়েন্ট। কারণ যখন আমরা নাউন লিখি তখন কিন্তু এই জায়গাটায় ভুল হয়, অনেক জায়গায় ভার্ব করার সময় ভার্বের ক্ষেত্রে এটা ভুল হয়ে যায়। তো এইটা মনে রাখবে যে কাউন্টেবল নাউন সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। বৈশিষ্ট্য দেখো, সিঙ্গুলার ফর্মের আগে এ, এন, ওয়ান ইত্যাদি শব্দ বসে, আর প্লুরাল ফর্মে হয় ই বা ইএস যোগ করে বা অন্যান্য উপায়। যাই হোক, একটা সিঙ্গুলারে দেখিয়ে দিচ্ছি, এ পেন, অ্যান অ্যাপল, ওয়ান বয়। প্লুরালে কি হবে? টু, এবার পেনের জায়গায় কি হয়ে যাচ্ছে? পেন্স। মেনি অ্যাপেলস, অ্যান অ্যাপেল, যখন সিঙ্গুলারে নাউন ছিল তখন অ্যান বসেছে, যখন অ্যাপেলস হয়ে গেছে মেনি অ্যাপেল হয়ে গেছে। বয়েস, বয় ছিল যখন ওয়ান বয়, বয়েস যখন হচ্ছে সাম বয় হয়ে যাচ্ছে। এবার আনকাউন্টেবল নাউনে আসি। যে নাউনগুলোকে গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, তাদের আনকাউন্টেবল নাউন বলে। এইবার বৈশিষ্ট্যটা কিন্তু ফলো করো, এদের প্লুরাল ফর্ম হয় না। এইটা কিন্তু প্রচুর ভুল করে স্টুডেন্টরা। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে স্টুডেন্টরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয় যখন পরীক্ষায়, অসম্ভব ভুল করে। ভালো করে দেখো, এখানে কিন্তু আমরা যখন কাউন্টেবল নাউন্স বলেছিলাম তখন দেখা যাচ্ছে এখানে সিঙ্গুলার ফর্মও হয়, প্লুরাল ফর্মও হয়, কিন্তু আনকাউন্টেবলের ক্ষেত্রে প্লুরাল ফর্ম হয় না। এদের আগে সরাসরি এ এন বসে না, এটাও আবার লক্ষ্য রাখবে, এ এন বসে না। পরিমাণ বোঝাতে মাছ, লিটল, সাম, এ পিস অফ ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়, এগুলো মনে রাখবে। এ আর এন কিন্তু বসে না, সিঙ্গুলার হয় কিন্তু এ এন বসবে না। ভালো করে দেখো, এটা গুড পয়েন্ট, একদম ভাইটাল পয়েন্ট, যে এটা সিঙ্গুলার হচ্ছে, প্লুরাল ফর্ম হবে না আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার ফর্মে হবে, অথচ এ এন হবে না। তাহলে কি হবে? হবে হচ্ছে মাছ, লিটল, সাম, এ পিস অফ ইত্যাদি ব্যবহৃত হয়। তো উদাহরণ দেখো, ওয়াটার, রাইস, ইনফরমেশন, অ্যাডভাইস, ওয়ার্ক, ফার্নিচার, মানি, এগুলো প্রত্যেকটা হচ্ছে আনকাউন্টেবল। দেখো আনকাউন্টেবল, এখানে দেখো আই নিড সাম ওয়াটার, ওয়াটার দেখো সিঙ্গুলার ফর্মে রয়েছে, আমরা ওয়াটারস বলছি না, কিন্তু অ্যান ওয়াটার, এ ওয়াটার বলছি না, আমরা বলছি সাম ওয়াটার, নট আই নিড এ ওয়াটার। সিঙ্গুলারে হবে আনকাউন্টেবল নাউন, কিন্তু এ এন বসবে না, তার জায়গায় সাম, মাছ এগুলো বসবে। হি গেভ মি এ সাম অ্যাডভাইস, নট হি গেভ মি অ্যান অ্যাডভাইস। অ্যাডভাইস হচ্ছে উচ্চারণটা কি হচ্ছে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড করছে, তো তার আগে, এই নাউনের আগে অ্যান হওয়া উচিত। কিন্তু যেহেতু এটা আনকাউন্টেবল নাউন, তাই তার আগে অ্যান বসবে না, বসবে অন্য শব্দগুলো, সাম, মাছ, এইগুলো। অ্যাডভাইসের ক্ষেত্রে অবশ্যই সাম বসবে। এবার দেখো এরর কারেকশন, যেগুলো তোমাদের খুব দরকার, ছাত্রছাত্রীরা যেগুলো ভুল করে, তোমরা অনেক সময় ভুল করো, যারা গ্রামারে কাঁচা রয়েছে তারা সব সময়, অনেক সময় দেখি আনকাউন্টেবল নাউনটা ভুল করেই থাকো। তো ছাত্রছাত্রী সাধারণত যে ভুলগুলো করে, দেখো ভুল 1,
আনকাউন্টেবল নাউনকে প্লুরাল করা, এটা সবসময় ভুল হয়। অনেক ছাত্রছাত্রী আনকাউন্টেবল নাউনের শেষে এস যোগ করে প্লুরাল করে ফেলে। দেখো ভুলটা আগে দেখে নাও, কিরকম তোমরা ভুল করো। হি গেভ মি মেনি ইম্পর্টেন্ট, সে আমাকে প্রচুর ইম্পর্টেন্ট ইনফরমেশন তথ্য দিল। সেক্ষেত্রে আমরা মেনি যেহেতু আমরা ইউজ করছি অনেক, সেক্ষেত্রে নাউনের পরে আমরা একটা এস যোগ করে ইনফরমেশনস বলে দিচ্ছি, অথচ ইনফরমেশনস হয় না, ইনফরমেশন হয়। দেখো, এবং মেনি হয় না, মাচ বসে, ইনফরমেশনের আগে মাচ বসবে। হি গেভ মি মাচ ইম্পর্টেন্ট ইনফরমেশন। দেখো সঠিক, দেখো হি গেভ মি সাম ইম্পর্টেন্ট পিস অফ ইনফরমেশন। নেক্সট একটু ব্যাখ্যা আমরা যাই। ইনফরমেশন, অ্যাডভাইস, ফার্নিচার, লাগেজ, ওয়ার্ক, সিনারি, নলেজ ইত্যাদি শব্দগুলো আনকাউন্টেবল, এদের প্লুরাল হয় না। পরিমাণ বোঝাতে মাচ, এ লট অফ, এ পিস অফ ব্যবহৃত হয়। এক্ষেত্রে দেখো দুটোই ব্যবহার করা হয়েছে, তবে এই জিনিসটা ভুল, ইনফরমেশনস হয় না, ইনফরমেশন। ঠিক আছে, এই যে শব্দগুলো বললাম, এই প্রত্যেকটা শব্দ কিন্তু প্লুরাল ফর্মে হবে না, এবং এগুলো এ এবং এন এর আগে বসবে না, বসবে এই শব্দগুলো মাচ, কোনোটা এ লট অফ, এ পিস অফ, এগুলো। এবার দেখো ভুল দ্বিতীয়তে, আনকাউন্টেবল নাউনের আগে এ এন ব্যবহার করা, এটা কিন্তু তোমরা ভুল করো। তাহলে এই ভুলটাও তোমরা করে থাকো। দেখো একটা উদাহরণ যেমন ভুল করে দেখো, প্লিজ গিভ মি অ্যান অ্যাডভাইস, অ্যান অ্যাডভাইস তো হয়ই না। তো প্লিজ গিভ মি সাম অ্যাডভাইস, প্লিজ গিভ মি এ পিস অফ অ্যাডভাইস, যেহেতু এগুলো গণনা করা যায় না, তাই একটি এ অথবা এন ব্যবহার করা ভুল। তো সঠিক হবে এটা কিন্তু ভুল হবে, এন বা এ ব্যবহার করা যাবে না, তার জায়গায় সাম, এ, পিস অফ, লট অফ এগুলো ব্যবহার করতে পারবো। ভুল 3 যেটা তোমরা করে থাকো, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সাথে ভুল করে ডিটারমিনার, মেনি এবং মাচ ব্যবহার করা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মেনি ব্যবহৃত হয়, দেখো কাউন্টেবল নাউনের সাথে মেনি ব্যবহার করা হয়। এখানে একটা উদাহরণ আমরা দিয়েছিলাম, দেখো মেনি ব্যবহার করেছি, আনকাউন্টেবল নাউনের সাথে মেনি ব্যবহার করেছি, এটা কিন্তু হবে না, মেনি নয়, মাচ ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি ব্যবহার করা হয়। দেখো মেনি ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মাচ ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ভুল দেখো, একটা ভুল তোমরা কি করে থাকো, আই ডোন্ট হ্যাভ মেনি মানি, মেনি মানি হবে না, মাচ মানি হবে। আরেকটা ভুল দেখো তোমরা করে থাকো, দেয়ার আর মাচ স্টুডেন্টস ইন দ্য ক্লাস, এখানে সঠিক হবে কি মেনি স্টুডেন্ট, কারণ স্টুডেন্টস হচ্ছে কাউন্টেবল নাউন। দেখো মানি গণনা করা যায় না, আমরা নোট বা কয়েন গণনা করি, মানি শব্দটি নিজে আনকাউন্টেবল। ভালো করে বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা, অনেকেই ভুল করে পয়সার ক্ষেত্রে, যে মানিটা এখানে রয়েছে মেনি লিখে দিয়ে আমরা মেনি মানি, এটা হবে না, কারণ মানি শব্দটা নিজে কিন্তু আনকাউন্টেবল, তাই মাচ বসে। স্টুডেন্ট গণনা করা যায়, তাই মেনি বসছে, অর্থাৎ কাউন্টেবল নাউন এটা। আরেকটা ভুল নম্বর 4, কালেকটিভ নাউনের সাথে ভার্বের ব্যবহার। কালেকটিভ নাউন যখন একটি একক ইউনিট হিসেবে কাজ করে তখন ভার্ব সিঙ্গুলার হয়, কিন্তু যখন সদস্যরা আলাদাভাবে কাজ করে তখন ভার্ব প্লুরাল হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাপারটা কি উদাহরণ দিয়ে বুঝে নাও। দেখো উদাহরণ হচ্ছে, সিঙ্গুলারের ক্ষেত্রে কি বোঝানো হচ্ছে, দ্য টিম ইজ প্লেইং ওয়েল। তাহলে টিম দেখো কালেকটিভ, ভালো করে দেখো প্রশ্নটা, কালেকটিভ নাউনের সাথে ভার্বের ব্যবহার, তাহলে টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউন হচ্ছে, তারপরে দেখো ভার্ব কি লিখলাম আমরা, সিঙ্গুলার ফর্মে লিখছি, তাই টিম, দ্য টিম ইজ প্লেইং ওয়েল, কালেকটিভ নাউন তার সাথে সিঙ্গুলার ভার্ব। এখানে পুরো দলটি একটা ইউনিট হিসাবে খেলেছে। একটা টিম যখন ভালো খেলেছে, তার মানে টিম মানে প্রত্যেকটাকে নিয়ে যেটা গঠিত হয়েছে সেটাই হচ্ছে একটা টিম। একটা টিম মানে একটা একক সংগঠন ধরতে পারো, একক সংগঠন, একটা ইউনিট হিসাবে সবাই খেলে। যখন একটা টিম, ক্রিকেট টিম যখন খেলা হয় তখন সবাই মিলে খেলছে, একটা ইউনিট হিসেবে খেলছে, সেই জন্য এই কালেকটিভ নাউনের পরে
অবশ্যই সিঙ্গুলার ভার্ব হবে, ইজ হবে। এবার দেখো উদাহরণ প্লুরাল, কোন ক্ষেত্রে প্লুরাল হবে? দ্য টিম আর আর্গুইং অ্যামং দেমসেলফ, এখানে দলের সদস্যরা নিজেদের মধ্যে তর্ক করছে, তাই তারা আলাদা ব্যক্তি। ব্যাপারটা বোঝো, যখন টিমের খেলা হয় সকল ইউনিট একসাথে খেলছে অন্যের বিরুদ্ধে, কিন্তু এখানে টিমের লোকেরাই নিজেদের মধ্যে ঝগড়া করছে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকের মধ্যে সাথে ঝগড়া করছে। তাহলে এক একটা মানুষের কথা বলা হচ্ছে, পুরো টিম একটা ইউনিট হিসাবে তো একজনের সাথে ঝগড়া করতে পারবে না, সে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে ঝগড়া করছে, অর্থাৎ টিমের মেম্বারেরা যখন ঝগড়া করছে, এটা একক ইউনিট হিসাবে না, এটা খেলা হচ্ছে না একক ইউনিট হিসাবে না, টিমের মেম্বাররাই একে অপরের সাথে ঝগড়া করছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আর হবে, ইজ হবে না, প্লুরাল ভার্ব হবে। দেখো ভালো করে উদাহরণটা, দ্য টিম আর আর্গুইং অ্যামং দেমসেলফ, এখানে দলের সদস্যরা নিজেদের মধ্যে তর্ক করছে, তাই তারা আলাদা ব্যক্তি, সেক্ষেত্রে কিন্তু আর হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা বুঝবে। কালেকটিভ নাউন, টিম কিন্তু কালেকটিভ নাউন, কিন্তু তারপরেও কিন্তু আর বসলো, ইজ বসার কথা, কিন্তু এই ক্ষেত্রে টিমের পরে আরই বসবে। তার কারণ হচ্ছে টিমের মেম্বারেরা একে অপরের সাথে ঝগড়া করছে, এখানে একটা ইউনিট বোঝাচ্ছে না টিমটাকে, টিমের মেম্বারেরা ঝগড়া করছে সেই ব্যাপারটা বোঝাচ্ছে, একক কিন্তু বোঝাচ্ছে না। সাধারণত সিঙ্গুলার ব্যবহার করাই নিরাপদ। দ্য জুরি হ্যাজ গিভেন হ্যাজ ভার্ডিক্ট, এটা একটা জুরির সাথে হ্যাজ বসছে, হ্যাভ বসবে না, একটা কালেকটিভ নাউন। কিছু দেখো ভুল, দেখো কিছু নাউন যা দেখতে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার, এটাও ভুল করো তোমরা স্টুডেন্টরা। দেখো নিউজ এস রয়েছে, ম্যাথামেটিক্স এস রয়েছে, ফিজিক্স এস রয়েছে, পলিটিক্স এস রয়েছে, ইকোনমিক্স এস রয়েছে, ইত্যাদি শব্দগুলোর শেষে এস থাকলেও এরা সিঙ্গুলার এবং এদের পরে সিঙ্গুলার ভার্বই বসবে। দেখো দ্য নিউজ আর ব্যাড, এটা হবে না, অবশ্যই হবে ইজ, কারণ এইসবের ক্ষেত্রে প্লুরাল, দেখো নাউন যা দেখতে প্লুরাল কিন্তু আসলে সিঙ্গুলার। ম্যাথামেটিক্স, এটা আর লিখলে হবে না, এস থাকলো, এটা ইজি হবে। এবার দেখো ভুল নম্বর 6, কিছু নাউন যা সবসময় প্লুরাল থাকে, দেখুন যেমন দেখো সিজার্স, ট্রাউজার্স, জিন্স, গ্লাসেস ইত্যাদি শব্দগুলো দুটি অংশ নিয়ে গঠিত হওয়ায় সবসময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হয় এবং এদের পরে প্লুরাল ভার্ব বসে। দেখো এই শব্দগুলো মুখস্থ করে নেবে, এই শব্দগুলোর পরে সবসময় প্লুরাল ভার্ব বসে। হোয়ার ইজ মাই ট্রাউজার্স, এটা কিন্তু ইজ হবে না, হোয়ার আর মাই ট্রাউজার্স। নেক্সট দেখো একটি বোঝাতে, আই নিড এ পেয়ার অফ সিজার্স, নট নিড এ সিজার্স, পেয়ার অফ সিজার্স, একটি বোঝাতে, ঠিক আছে। নেক্সট আমরা আসছি এখানে, দেখো বাক্যের নাউনের কাজ, একটি নাউন বাক্যে বিভিন্ন ভূমিকা পালন করতে পারে। দেখো সাবজেক্ট অফ এ ভার্ব, রহিম প্লেস ফুটবল, কে খেলে? রহিম। অবজেক্ট অফ এ ভার্ব হিসাবে দেখো আই নিড এ বুক, এ বুক। অবজেক্ট অফ এ প্রিপোজিশন, প্রিপোজিশনের কর্ম, দ্য ক্যাট ইজ অন দ্য টেবল। তারপরে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট, কর্তার পরিপূরক হিসাবে হি ইজ এ ডক্টর, এখানে হি এবং ডক্টর একই ব্যক্তি। যাই হোক, মেন জিনিসগুলো তোমাদের যা দরকার, এই কাজ তো তোমরা বুঝবে, কিন্তু মেন জিনিস হচ্ছে এই যে 6খানা ভুল তোমাদের কাছে তুলে ধরা হলো নাউনের, এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এখানে কিন্তু তোমরা অনেক ভুল করো, বহু স্টুডেন্ট দেখা যায় যে এইগুলো কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যখনই দিচ্ছে তখনই ভুল করছে। এই 6টা ভুল ভালো করে শিখবে, বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা অবশ্যই নাউন থেকে কোনো সমস্যা থাকবে না, যা আসবে তোমরা পারবে। আমি বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, যারা করবে দেখে নাও, এই বাড়ির কাজ দিয়ে দিলাম, বাড়ির কাজগুলো করে নেবে এবং পরবর্তী যখন আমি ক্লাস করাবো, এর পরের যে ক্লাসটা হবে সেখানে আগে আমি এর অ্যান্সারটা তোমাদের আমি বলে দেবো, তো বাড়ির কাজটা নিয়ে নাও। এবার থেকে প্রত্যেকটা গ্রামার ক্লাসের পরে আমি কিন্তু বাড়ির কাজ তোমাদের দিয়ে দেবো। তাহলে এইটা হচ্ছে বাড়ির কাজ, অবশ্যই এগুলো ভালো করে শিখবে, তৈরি করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও অন্য কোনো অধ্যায় নিয়ে করব। নাউন হয়ে গেছে, এরপরে হয়তো আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। পার্ট অফ স্পিচের প্রত্যেকটা জিনিসই আলোচনা করা হবে, তোমরা গ্রামারে দক্ষ হয়ে যাবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যখন দেবে তখন তোমাদের গ্রামার নিয়ে কোনো সমস্যা থাকবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।